নমস্কার, শান্তন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল আম আদমি পার্টি। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ নেতৃত্বের তরফে কর্মসূচি শুরু হতেই মুহূর্তে তা রণক্ষেত্র হয়ে উঠল। বিক্ষোভকারীদের আটকাতে শুরু হলো ধরপাকড়। দিল্লি পুলিশের হাতে আটক হলেন পাঞ্জাবের মন্ত্রী তথা আপ নেতা হরজোত সিং বাইন। বিক্ষোভ আটকাতে এদিন সকাল থেকে প্রস্তুত ছিল দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একাধিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। গোটা চত্বরে 144 ধারা জারির পাশাপাশি কোনো রকম মিটিং মিছিলের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। নির্দেশ অমান্য করে প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ কর্মী সমর্থকদের জমায়েত শুরু হতেই সতর্ক হয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হয়, এই এলাকায় 144 ধারা জারি রয়েছে, আপনারা এখানে জমায়েত করবেন না, আপনাদের 5 মিনিট সময় নেওয়া হচ্ছে, এলাকা খালি করে দিন। তবে পুলিশের নির্দেশকে উড়িয়ে আরো কর্মী সমর্থক এসে জড়ো হয় ওই এলাকায়। এরপরই বিক্ষোভকারীদের সরাতে মাঠে নামে অমিত শাহের বাহিনী। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের মাঝেই আটক করা হয় পাঞ্জাবের মন্ত্রী হরজোত সিং বাইন সহ একাধিক আপ কর্মী সমর্থককে। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত 2 রোগী সহ 7 জন, মৃত্যু গর্ভে থাকা শিশুর। ঘটনা রাজধানীর ড্রপগেট এলাকায়। অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক মদমত্ত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গুরুতর আহত 7 জন, মৃত্যু মহিলার গর্ভে থাকা শিশুটির। ঘটনাটি ঘটেছে রাজধানীর ড্রপগেট এলাকায়। দুর্ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত 12টা নাগাদ মেলাঘর হাসপাতাল থেকে লিপিকা সূত্রধর নামে গর্ভবতী মহিলাকে ডেলিভারির জন্য রেফার করা হয়েছিল জিবি হাসপাতালে। সঙ্গে অ্যাম্বুলেন্সে ছিল মেলাঘর হাসপাতালের আরও এক রোগী। কিন্তু অ্যাম্বুলেন্স চালক অতিরিক্ত মদ্যপান করায় ড্রপগেট এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। খবর পেয়ে এডিনগর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর লিপিকার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সাথে সাথে ডেলিভারি করা হয়। কিন্তু ডেলিভারি করে চিকিৎসক জানান শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনদের দাবি, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে পুলিশ আটক করেছে বলে জানান লিপিকার স্বামী তেজেন্দ্র দাস। তাদের বাড়ি মেলাঘর প্রেমতলী এলাকায়। আহত সকলের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তাদের দাবি, অ্যাম্বুলেন্স চালক যদি মদমত্ত অবস্থায় না থাকতো তাহলে এই ঘটনা সংঘটিত হতো না। ঘটনা হয়েছে, আমরা মেলাঘর হসপিটালে ভর্তি করাই যাবো, তো সেখানে বাচ্চা নর্মাল করাইব। তারপর ভর্তি হয়েছি, ভর্তি রাত্রে 10টার পরে যখন ব্যথা হচ্ছে, ব্যথা ওঠার পর তারা কইছে আমরা এদিকে পারতাম না, তোমরা জিবি নিয়ে যাবো। এটা রাত 12টার সময় কথা কইছে। 12টার সময় জিবি ব্যবহার করছে। যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আসছিল তাই নিয়ে মদক্ত অবস্থায় আসছিল। তাই ড্রপগেটের এডিনগর। এটা কি অ্যাম্বুলেন্স চালক? অ্যাম্বুলেন্স চালক। উনি কি নেশাগ্রস্ত আছে? নেশাগ্রস্ত আছিল, আমরা পরে জানতে পারছি, আগে জানতে পারিনি। তবে প্রশ্ন উঠতে শুরু হয়েছে মেলাঘর হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে। কিভাবে একজন অ্যাম্বুলেন্স চালক মদমত্ত অবস্থায় দায়িত্ব পালন করেন? এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। কারণ পুলিশের তদন্তেই বের হয়ে আসবে অ্যাম্বুলেন্স চালক মদমত্ত অবস্থায় ছিলেন কিনা। শান্তন টিভি। বুধবার মনোনয়নপত্র জমা দেবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে তিনি সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। সকাল 10:30টায় শুরু হবে এই মিছিল। মিছিলে উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব তথা যুব আইকন কানাইয়া কুমার। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরও জানান, রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল রাজধানীর অবলা চৌমুহনীতে গিয়ে শেষ হবে। সেখানে হবে সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কানাইয়া কুমার। সাংবাদিক সম্মেলনের পর একটি প্রশ্ন বরাবরই বারবারই উঠতে শুরু করেছে। সেটা হলো, একই স্থান থেকে এদিন একই সময়ে ইন্ডিয়া জোট প্রার্থী তথা কংগ্রেসের প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থীর মিছিল শুরু হওয়ার কথা। প্রশাসনের পক্ষ থেকে এখন কোন দলকে যেই জায়গা থেকে মিছিল করার
অনুমতিতে, সেটাই এখন দেখার বিষয়। যদিও সুদীপ রায় বর্মন দাবি করেছেন কংগ্রেসের পক্ষ থেকে আগে দরখাস্ত জমা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনকে নিরাপত্তার ও ব্যবস্থার কথা মাথায় রাখতে হবে। সবকটি দলের কর্মীরাই এদিন ব্যাপক উচ্ছ্বাসে থাকবে, তবে নিরাপত্তা রক্ষার দায়িত্ব এবার প্রশাসনের ঘাড়ে। আগামীকালে এই মনোনয়ন প্রার্থীদের আমাদের কংগ্রেসের নেতা ছাত্র যুবকদের অনুপ্রেরণা কানাইয়া কুমার আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অপরাধীতে একটা সভায় সম্পর্কিত সভা মানুষ যাতে পদ্মচিহ্নে ভোট দিয়ে পুনরায় বিজেপিকে সরকারকে প্রতিষ্ঠিত করে, তার জন্য আহ্বান জানালেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। মঙ্গলবার 18 সূর্যমণি নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হয় 18 সূর্যমণি নগর মণ্ডলের 7 নম্বর নির্বাচনী বুথ অফিস। উপাধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন, তিনি বলেন মানুষের কাছে গিয়ে সমর্থন চাইতে হবে, কেউ যাতে সেদিন ভোট দিতে গিয়ে ভুল কাজ না করে, এবং আজকে থেকে তার বিধানসভা এলাকার সমস্ত বুথ অফিসে যাবেন। কার্যকর্তারা যাতে এলাকার 59 বুথে উৎসাহের সাথে কাজ করেন, তার জন্য প্রেরণা যোগাবেন বলে জানান তিনি। মঙ্গলবার ইসাবাজার স্থিত এই নির্বাচনী বুথ অফিসের উদ্বোধনকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি এলাকার একটি মিছিল সংগঠিত হয়। নির্বাচনের বুথ অফিস উদ্বোধন করেছি। আমি এলাকার যারা আমার প্রিয় কার্যকর্তারা, আমার মহিলা মোর্চা, যুব মোর্চার অভিভাবক এবং অন্যান্য যারা কার্যকর্তারা, আমি সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা ইলেকশনের কটা দিন প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাবেন, এই অফিসে আসবেন, সকলের সাথে সকলে মিলে আলোচনা করবেন। জনতা যেন পদ্মচিহ্নে সবাই ভোট দেয়, আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে যেন ভোট দেয়। এই বিষয়টাকে আপনারা সবার ঘরে ঘরে একবারে জায়গায় 3 বার যাবেন, সবাই যাতে ভুল কাজ না করে, কেউ যাতে ভুল কাজ না করে, সেই দিকে আপনারাও সেখানে দায়িত্ব নিয়ে কাজ করবেন। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এদিন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাইকমিশনের আরিফ মোহাম্মদ। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশের জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার সদ্গতি কামনা করে এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এই দিনের অনুষ্ঠানে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ছাড়াও অফিসের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সহকারী হাইকমিশনার জনাব আরিফ মোহাম্মদ জানান, আজ বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস। দিনটি অত্যন্ত আনন্দ ও মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে। বাংলাদেশবাসীর পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে বলে জানান তিনি। ধন্যবাদ আপনাদেরকে। আজ 26শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস। আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকের মধ্য দিয়ে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার 53 বছর পূর্তি হলো এবং আজ 54তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস। এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে।
আমরাও একই রকম ভাবে এই আজকের এই দিনে এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল মেলাঘর 9 নম্বর ওয়ার্ডের কলোনির মানুষ। জানা গেছে এলাকায় সোমবার রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আচমকা অগ্নিসংযোগ ঘটে। স্থানীয়রা আগুন প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় দমকল কর্মীদের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় দিনভর বিদ্যুৎ ছিল না এলাকায়। সন্ধ্যা 7টা নাগাদ বিদ্যুৎ আসার পরেই এই ঘটনা সংঘটিত হয়েছে। দমকল কর্মীদের বক্তব্য, যদি সঠিক সময়ে না পৌঁছাতে পারত তাহলে আগুন বিস্তার লাভ করত। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ নিগমের কর্মীদের খামখেয়ালির কারণেই বিদ্যুতের ট্রান্সফরমারে এই অগ্নিসংযোগের ঘটনা। তাদের আরও অভিযোগ, এই বৈদ্যুতিক ট্রান্সফরমারটির আশেপাশে জঙ্গলে পরিণত হয়ে আছে। ট্রান্সফরমারটি পরিকাঠামোর দিক থেকে একেবারেই অচল। প্রায় প্রতিদিনই বিদ্যুৎ নিগমের কর্মীদের এই দৃশ্য নজরে আসলেও ট্রান্সফরমারটির উন্নতি পরিকাঠামো হিসেবে গড়ে তোলার কোনো ধরনের উদ্যোগ ছিল না, যার ফলে ট্রান্সফরমারে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা দায়ী করেছেন বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের। তাই তাদের দাবি, সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগম যেন এই ট্রান্সফরমার সারাইয়ের কাজে উদ্যোগ গ্রহণ করে। ঘটনাটা প্রথম কারণটা আছে, কারণটা আমার পরে পাস করে আগুন দিনে বড় আগুন লেগেছে, বুঝলে? এখন আমরা ফায়ার সার্ভিসে ফোন করছি, ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিসে এসে নিয়ে গেছে। ট্রান্সমিটারে? হ্যাঁ, ট্রান্সমিটারে। এই জায়গাটার নাম কি? ইন্দিরানগর 9 নম্বর ওয়ার্ড। কারণটা শুনি সকাল থেকে সব দেখার নেই, কারণে আইসিতে 10-20 মিনিট। বিভিন্ন দাবিতে মঙ্গলবার করবুক মহকুমার অন্তর্গত তীর্থমুখ গৈরং পাড়ায় ব্রু সমাজের পক্ষ থেকে একটি সম্মেলন করা হয়। সম্মেলনে ব্রু সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে সারা রাজ্যের সাথে করবুক মহকুমার তীর্থমুখ গৈরং পাড়ার ব্রু ক্যাম্পে এই অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন রিয়াং সমাজের সমাজপতি খন্ডা রিয়াং, বীরেন্দ্র রিয়াং, ভাইস প্রেসিডেন্ট তামানি রিয়াং প্রমুখ। এই সম্মেলনকে কেন্দ্র করে রিয়াং সমাজ ও ব্রু সমাজের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এটা আমাদের সমাজের রীতিনীতি এবং এই আমাদের রিয়াং সমাজ বা ব্রু সমাজ বা কালচার অন্যান্য আমাদের জনজাতির চাইতে সবচেয়ে শোষিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। তাই আমরা বিভিন্ন জায়গায়, শুধু আজকে এখানে নয়, এইভাবে নানা স্থানে আমরা কনফারেন্স করে থাকি, সম্মেলন করে থাকি, যাতে সারা রাজ্যের রিয়াং বা ব্রু সমাজ একতা হতে পারে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।